ম্যাট্রিক্স মেথড। তোমাদের এর আগে যখন বলছিলাম দেখেছো নিশ্চয়ই যে ক্র্যামার্স রুলের কথা নিশ্চয়ই মনে আছে, যে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে সলিউশনের ক্ষেত্রে তোমাদের ক্র্যামার্স রুল পড়ানো হয়েছিল। ক্র্যামার্স রুল সম্বন্ধে তোমার বিস্তারিত জেনেছো। এখন নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যেমন ক্র্যামার্স রুলের সাহায্যে সলিউশন করা যায়, একই রকমভাবে ম্যাট্রিক্স মেথডের সাহায্যেও নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনের সলিউশন এই ম্যাট্রিক্স মেথডের সাহায্যেও করা যায়। দুটো মেথড ক্র্যামার্স রুল পড়ার সময় বলেছিলাম যে অল্টারনেটিভভাবে পড়ে কোনো একটা ইয়ারে যদি ম্যাট্রিক্স মেথড পড়ে যায় তাহলে তার পরের ইয়ারে ক্র্যামার্স পড়বে, আবার কোনো একটা ইয়ারে যদি ক্র্যামার্স পড়ে যায় তাহলে ম্যাট্রিক্স মেথড তারপরে এবার কনফার্ম পড়বে। এটাই চিরাচরিত প্রথা বা নিয়ম। অর্থাৎ আমি বলতে চাইছি 2019 সালে যদি তোমার ম্যাট্রিক্স মেথড পড়ে থাকে তাহলে 2020 সালে অবশ্যই ক্র্যামার্স রুল পড়বে, বা 2019 সালে যদি ক্র্যামার্স রুল পড়ে থাকে তাহলে 2020 সালে ম্যাট্রিক্স মেথড, অর্থাৎ একটা ঠিক অল্টারনেটিভ পড়বে। কোনো একটা ইয়ারে ম্যাট্রিক্স মেথড পড়লে তারপরে এবার ঠিক গ্রামার্স পড়বে, মানে এটা কনফার্ম পড়বেই। বা কোনো একটা ইয়ারে ম্যাট্রিক্স মেথড পড়ে গেল তারপরে ইয়ারে অবশ্যই গ্রামার্স পড়বে। এটাই অর্থাৎ ঠিক অল্টারনেটিভ। 2020-তে যদি ম্যাট্রিক্স পড়ে থাকে তাহলে 2021-এ অবশ্যই গ্রামার্স আসবে, বা 2020-তে যদি গ্রামার্স পড়ে থাকে 2021-এ অবশ্যই তোমার ম্যাট্রিক্স মেথড আসবে, একেবারে কনফার্ম। অর্থাৎ প্রত্যেকটা বছর ঠিক অল্টারনেটিভভাবে ম্যাট্রিক্স এবং গ্রামার্স এই দুটো অল্টারনেটিভ পড়ে। তো যাই হোক, ক্র্যামার্স রুলটা অলরেডি হয়ে গেছে নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবার নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে তার সলিউশন কীভাবে করা যায় সেটাই এখন বলবো। নন হোমোজিনিয়াস ইকুয়েশন নিশ্চয়ই মনে আছে, এই ধরনের ইকুয়েশনগুলো ধরো এরকম দেওয়া আছে: a1x প্লাস a2y প্লাস a3z ইজিক্যাল টু k1, b1x প্লাস b2y প্লাস b3z equal to k2, c1x plus c2y plus c3z equal to k3। এই ধরনের যে সিস্টেম এটাকে বলা হয় নন হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ ইকুয়েশন ডান দিকটা কনস্ট্যান্ট রয়েছে। এগুলো নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস কাকে বলে ক্র্যামার্স রুল পড়ার সময় অলরেডি বলেছি, আর বলছি না, ঠিক আছে। তো এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লিনিয়ার নন হোমোজিনিয়াস সাইমালটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। এখন এই ধরনের ইকুয়েশনের সমাধান ক্র্যামার্স রুলের সাহায্যে অলরেডি আমরা করেছি। সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন বাই ক্র্যামার্স রুলের সাহায্যে অলরেডি আমরা পড়েছি। কিন্তু এবার এই ধরনের ইকুয়েশনের সলিউশন আমরা বাই ম্যাট্রিক্স মেথড, কীভাবে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে করবো সেটা নিয়ে আলোচনা হবে। তো এই যে সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন রয়েছে, এর সলিউশন ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কীভাবে করবো সেটা এখন বিষয়। সেই ম্যাট্রিক্স মেথডটা এখন বলছি। দেখো লিখছি আমি ম্যাট্রিক্স মেথড। দেখো যে সিস্টেমটা লিখে রেখেছি, a1x প্লাস a2y প্লাস a3z ইকুয়াল টু k1, b1x প্লাস b2y প্লাস b3z ইকুয়াল টু k2, c1x প্লাস c2y প্লাস c3z ইকুয়াল টু k3। এটাকে আমি এই ফর্মে দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, এই যে সিস্টেমটা, দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ ax ইকুয়াল টু b। কোনটা a কোনটা x কোনটা b এটা আমাদের জানা নেই, অপরিচিত। এখন এই যে সিস্টেমটা লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এই সিস্টেমটাকে আমি বললাম এই ফর্মে লেখা যায় ax ইকুয়াল টু b, যেটা বক্সের মধ্যে রেখে দিলাম, যেটা নাম দিয়ে দিলাম 1 নম্বর, বক্সের মধ্যে রেখে দিলাম এবং তার নাম দিয়ে দিলাম 1 নম্বর। এখন কোনটা এ কোনটা এক্স কোনটা বি আমার সবই তো অজানা, আমার শুধুমাত্র দেওয়া থাকবে দিস গিভেন, এটা দেওয়া আছে, এই সিস্টেমটা দেওয়া আছে। সেখান থেকে হঠাৎ করে লিখে দিলাম দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইকুয়াল টু বি। এ জানা নেই, এক্স জানা নেই, বি জানা নেই, ডেফিনেটলি এ এক্স এবং বি এর পরিচয় আমায় দিতেই হয়। এখানে এ বলতে ক্র্যামার্স রুলের ক্ষেত্রে ডেল্টা যেটা বলেছিলাম, ডেল্টা কি সহগ নির্ণায়ক, অর্থাৎ এক্স ওয়াই জেড এর যে চলরাশিগুলো ছিল, এখানে তো এক্স ওয়াই জেড চলরাশি, এক্স ওয়াই জেড যে চলগুলো ছিল তাদের যে সহগ দ্বারা গঠিত নির্ণায়ক সেটাকে বলা হয়। ক্র্যামার্সের ক্ষেত্রে বলা ছিল ডেল্টা। ক্র্যামার্স রুলের ক্ষেত্রে যেমন বলেছিলাম ডেল্টা, অর্থাৎ এক্স ওয়াই জেড যে চলগুলো ছিল তাদের যে সহগ, সেই যে ম্যাট্রিক্সটা সেটা বলে ডেল্টা। এখানে এই ডেল্টা যা এ বলতে সেই একই জিনিস, এখানে এও যা ক্র্যামার্স রুলের ক্ষেত্রে ডেল্টা একই জিনিস, ঠিক আছে। ক্র্যামার্স রুলের ক্ষেত্রে যেটা ডেল্টা ছিল এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমার এ, ঠিক আছে।
তাহলে এখানে এ বলতে সহগ নির্ণায়কটা, অর্থাৎ যে চলরাশি তিনটে নিয়েছিলাম এক্স ওয়াই জেড, তাদের সহগ যেটা সেটা হচ্ছে এ। দেয়ারফর তাহলে এখানে হোয়ার তাহলে এ ইজিক্যাল টু সহগ নির্ণায়কটা, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সঙ্গে এক্স এর সহগ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, ওয়াই এর সহগ এ টু বি টু সি টু, এ টু বি টু সি টু, এ টু বি টু সি টু, জেড এর সহগ এ থ্রি বি থ্রি সি, এ থ্রি বি থ্রি সি থ্রি লিখে দেওয়া হলো। এটা ক্যাপিটালে গেল। এক্স বলতে কি, এক্স বলতে যে তিনটে চলরাশি আছে সেটা হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বলতে এক্স ওয়াই জেড। এক্স বলতে কি, তিনটে চলরাশি আছে আমার এক্স ওয়াই জেড, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, সেটা কালাম আকারে লিখে দিলাম, স্তম্ভ আকারে লিখে দিলাম কালাম ভাবে, কারণ এক্স ওয়াই জেড তিনটে চল আছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তো এক্স ওয়াই জেড যে তিনটে চল, সেই তিনটে চলকে একটা কালাম আকারে লিখে দিলাম, এক্স একটা, ওয়াই একটা, জেড একটা। ওকে, তাহলে এ হলো এক্স হলো, যেখানে এর পরিচয় জ্ঞান হলো এক্স। বি বলতে ডান দিকে যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে বি, অ্যান্ড বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্ট কে ওয়ান, কে টু, কে থ্রি। ক্লিয়ার? তাহলে অ্যাবভ সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এর পরিচয় বলতে সহগ নির্ণায়ক যেটা এক্স ওয়াই জেড এর, ক্যাপিটাল এক্স বলতে কি, ক্যাপিটাল এক্স বলতে এক্স ওয়াই জেড যে তিনটে চল ছিল সেই তিনটে চল, এবং বি বলতে কে ওয়ান, কে টু, কে থ্রি। তাহলে ফার্স্ট কাজ, ম্যাট্রিক্স মধ্যে প্রথম কাজ, দ্য অ্যাবভ সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ এ এক্স ইকুয়াল টু বি, এটা হচ্ছে ফার্স্ট কাজ। যেখানে এ বলতে কি, এক্স বলতে কি, বি বলতে কি, এ এক্স এবং বি এর পরিচয়টা ডেফিনেটলি দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা গেল ফার্স্ট কাজ। এবার তুমি ধরে নাও ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো। ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়াল টু জিরো ধরে না নাও, তাহলে তো এ ইনভার্স নির্ণয় করা যাবে না, তাই না? তো প্রথমে তোমায় ধরে নিতে হবে, যে ধরে নিই ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই যে এটা, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু জিরো তোমায় ধরেই নিতে হবে। তোমায় ধরে নিতে হবে সাপোজ ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সটা, এর দ্বারা গঠিত যে ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টটা সময় নট ইকুয়াল টু জিরো ধরে নিতে হবে, কারণ নট ইকুয়াল টু জিরো ধরে না নিলে কিন্তু এর সলিউশন, ক্র্যামার রুলের ক্ষেত্রে কি ছিল, ডেল্টা নট ইকুয়াল টু জিরো, তবে সলিউশন বার করা যায়। একই রকমভাবে এখানেও ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো ধরে নিতে হবে, যদি ইকুয়াল টু জিরো যায় তাহলে সলিউশন কিন্তু ম্যাট্রিক্স মেথড বার করা যাবে না। ঠিক আছে, তাহলে যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, এটা ধরে নিতে হবে, ধরে নিয়ে তোমার সলিউশন দিকে এগিয়ে যেতে হবে। তো ধরে নিলাম ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, therefore a inverse exist determinant if not equal to 0 হয়ে যাওয়া মানে কি a inverse exist। তাহলে আমার কি a inverse এর অস্তিত্ব আছে, কারণ তোমরা জানো কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্সের তখনই অস্তিত্ব থাকে যদি সেটার দ্বারা গঠিত যে নির্ণায়ক a ইনভার্স, সেটা দ্বারা গঠিত যে নির্ণায়ক ডিটারমিনেন্ট অফ এ, সেটা যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যায়। ইনভার্স পর থেকে বলেছিলাম যে ইনভার্সের অস্তিত্ব থাকবে যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো হয়ে যায়। সেই রাস্তা দিয়ে হাঁটলাম, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো ধরে নিলাম, তার মানে ইনভার্সের অস্তিত্ব আছে। এইবারে এই এ ইনভার্স দিয়ে এক নম্বরের উভয়পক্ষে আমি গুণ করবো। ঠিক আছে, এ ইনভার্স দিয়ে এক নম্বরের উভয় পক্ষে আমি গুণ করবো, বাম সাইডে এবং ডান সাইডে দুদিকে। এই যে এক নম্বর এটা দেওয়া আছে এ এক্স ইকুয়াল টু বি, এইটার উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে এটার উভয় পক্ষে যদি এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, তাহলে যে রেজাল্ট দাঁড়াবে সেটা কি দাঁড়াবে দেখে দাও। এক নম্বরের উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ ইনভার্স ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। এবার এ ইনভার্স ইন্টু এ অ্যাসোসিয়েটিভ ল এসেছে যে এক কাজের উপর এক্সটাকে আলাদা রাখবো। এ ইনভার্স ইন্টু এটাকে এক কাছে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এক্সটাকে ব্র্যাকেটে বাইরে বার করলাম, তাহলে এ ইনভার্স ইন্টু এ বাইরে এক্স ইকুয়াল টু বি। এবার এ ইনভার্স ইন্টু এ, এটা মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, তাহলে আই ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। যেহেতু কি এ ইনভার্স ইন্টু এ সমান আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স এ ইনভার্স ইন্টু এ সমান আই, তাহলে আই ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি হয়ে গেল। এবার আই ইন্টু এক্স মানে আবার এক্স হয়ে যাচ্ছে, দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এক্স, দিস ইমপ্লাইং এক্স, এক্স বলতে কত, এক্স ওয়াই জেড, এক্স বলতে কত, এক্স ওয়াই জেড দেওয়া যায়, এক্স, এই এক্স এর মান কত, এক্স ওয়াই জেড। তাহলে এক্স বলতে কত আমার, এক্স ওয়াই জেড। এ ইনভার্স বলতে কত, এ ইনভার্স মানে ইনভার্সের ফর্মুলা কি, অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ।
এটাকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম, অর্থাৎ ম্যাট্রিক্স মেথড সাহায্যে এটা হচ্ছে আমার মেন ফর্মুলা, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি এইটা, এবং সেখান থেকে এক্স বলতে এক্স ওয়াই জেড, সেখান থেকে আমার এটা আসছে। তাহলে এটা হচ্ছে মেন ফর্মুলা, যে দুটো বক্সের মধ্যে সার্কেল করে দিলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, এটাও লিখতে পারো, অথবা এক্স বলতে কি, এক্স বলতে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এ ইনভার্স বলতে কি অ্যাডজয়েন্ট এ ডিভাইড ইনভার্স নিয়ে ফর্মুলা তোমরা জানো, আগের দিনই বলেছিলাম ইনভার্স নিয়ে ফর্মুলা, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, এক্স ইকুয়াল টু ইনভার্স কিন্তু এ ইনভার্স বলতে কি, কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্স বলতে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, বি যেমন পাশে বসে বসে। তাহলে এক্স ওয়াই জেড বলতে কি, সলিউশন বলতে কি এক্স ওয়াই জেড এর মান, তাহলে এক্স এর মান এখান থেকে এক্স বলতে এক্স ওয়াই জেড ইজ অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি, এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এক্স ওয়াই জেড এর মান বেরিয়ে যাবে। তাহলে এই যে টোটাল প্রসেস, দিস প্রসেস ইজ নোন অ্যাজ ম্যাট্রিক্স মেথড। তাহলে ম্যাট্রিক্স মেথডটা ক্র্যামার্সের ক্ষেত্রে কিন্তু একটু লম্বা চওড়া এবং জটিল বলতে পারো, কারণ ক্র্যামার্সের ক্ষেত্রে শুধু ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি বার করতে পারলে সমস্যা মিটে গেল, এবং সেখান থেকে সলিউশন বেরিয়ে যায়, এক্স ইকুয়াল ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল ডেল্টা টু বাই ডেল্টা, জেড ইকুয়াল ডেল্টা থ্রি বাই ডেল্টা, এইভাবে এক্স ওয়াই জেডের মানগুলোর মধ্যে বেরিয়ে এসেছিল। ক্র্যামার্সটা খুলে দেখবে আবার, ক্র্যামার্স রুলটা খুব সহজেই এভাবে এক্স ওয়াই জেডের মান বেরিয়েছিল। কিন্তু ম্যাট্রিক্স মেথডের সাহায্যে কিন্তু আমাকে একটু জটিলতা আসছে, এই কারণেই, কারণ দেখতে পাচ্ছ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর মান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই, এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট এ বার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হবে, তারপরে ডিটারমিনেন্ট এ, তারপরে বি দিয়ে গুণ করার পরে গুণফল যেটা হবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবে এই অঙ্কটা গ্রামার্সের থেকে একটু বড় হবে এবং একটু জটিলতার জায়গাটা আসবে, ঠিক আছে। তাহলে মূল যে ফর্মুলা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইনভার্স ইন বি, এবং এক্স বলতে এক্স ওয়াই জেড, এই যে বক্সের মধ্যে যে দুটো রেখেছি, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স মেথডের মূল মন্ত্র, মূল ফর্মুলা। গ্রামার্সের ক্ষেত্রে যেমন মূল মন্ত্র বা মূল ফর্মুলা ছিল এক্স ইকুয়াল ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল ডেল্টা টু বাই ডেল্টা, জেড ইকুয়াল ডেল্টা থ্রি বাই ডেল্টা, একই রকমভাবে ম্যাট্রিক্স মেথডের মূল মন্ত্র বা মূল যে সূত্র সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, যেখানে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এ ইনভার্স বলতে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি, ঠিক আছে। এটা হচ্ছে ক্র্যামার্সের সঙ্গে ম্যাট্রিক্সের এই জায়গাটা মূল পার্থক্য। এবারে ম্যাট্রিক্স মেথডের একটা এক্সাম্পল দিচ্ছে কীভাবে অঙ্কগুলো করতে হয়, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। এবার এক্সাম্পলে ফিরে যাচ্ছি, দেখো ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সেভেন, এক্স প্লাস থ্রি জেড ইকুয়াল টু 11, আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। বলছে এই যে সিস্টেম অফ নন হোমোজিনিয়াস ইকুয়েশন লিনিয়ার সাইমালটেনিয়াস, এর সলিউশন বার করতে, এর সলিউশন ক্র্যামার্স রুলের সাহায্যে করা যায়, আবার ম্যাট্রিক্স মেথডের সাহায্যে করা যায়। এখন তোমায় যদি বলে দেয় ক্র্যামার্স রুলের সাহায্যে করো, তখন তুমি ম্যাট্রিক্স মেথড করলে কিন্তু পুরোপুরি ভুলে যাবে, আনসার এসে যাবে কিন্তু ভুল হবে। একই রকমভাবে প্রায় করে ছেলেরা দেখি, বলেছে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথড, বা ম্যাট্রিক্স এর বিপরীত প্রক্রিয়ার সাহায্যে ইকুয়েশনটির সমাধান করো, সরল সমীকরণগুলো সমাধান করো, এভাবে বলে দেয়, হেডলাইন্সে বলে দেওয়া থাকে যে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সমাধান করো। তা সত্ত্বেও ছেলেরা ক্র্যামার্স রুল লাগিয়ে দেয়, কারণ ক্র্যামার্সটা তো সহজ, তারা ভাবে সলিউশন করতে বলেছে, যেভাবে এক্স ওয়াই জেড মান বার করলেই হবে, কিন্তু হেডিংটা পড়েও অবহেলা করে, কারণ ম্যাট্রিক্স মেথডটা একটু জটিল, সেই কারণে। তো এখানে হেডলাইন্সে তোমায় বলেই দেওয়া থাকবে যে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সলিউশন করো, এর সলিউশন ক্র্যামার্সের সাহায্যে করা যায় এবং খুব সহজেই করা যাবে, ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি বার করে খুব সহজেই ক্র্যামার্সের সাহায্যে করা যাবে। কিন্তু ক্র্যামার্স এখানে অ্যাপ্লাই করা যাবে না, হেডিংয়ে বলে দিয়েছে যে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে করো। তো ম্যাট্রিক্স মেথডের সাহায্যে করতে গেলে প্রথমেই যে কাজটা করবে, ঠিক প্রসেসটা আমি বলে দিচ্ছি, যেভাবে বলে দেবো ঠিক সেই প্রসেসে অঙ্কগুলো করে করে এগিয়ে যাবে। তো প্রথমেই এই সিস্টেমটাকে, হ্যাঁ, পরপর সাজিয়ে নেবে। এই সিস্টেমটা সাজিয়ে লিখলে যেটা হবে, সে সাজিয়ে লিখছি, দেখো কীভাবে। অর্থাৎ এখানে যেমন ওয়াই নেই, এখানে একই রকম জেড নেই, সেই জন্য আমি সাজিয়ে লিখছি, তাহলে আমার মানে সহজে নির্ণায়ক এ সেটা লিখতে আমার সুবিধা হবে, সেজন্য প্রথমে এটাকে একটু সাজিয়ে লিখছি, তারপরে প্রসেসে আসছি। হ্যাঁ, সাজিয়ে লিখে নিচ্ছি, দেখো প্রথমে একটু সাজিয়ে লিখে নিলাম, কারণ এখানে যেমন ওয়াই নেই, সেখানে জিরো ইন্টু ওয়াই প্লাস থ্রি জেড 11, এখানে আমি জেড নেই, সেখানে জিরো ইন্টু জেড লিখেছি, টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জিরো, অর্থাৎ এক্সের তলায় এক্স, ওয়াই তলায় ওয়াই, জেডের তলায় জেড, এরকম লিখলাম। এবার দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, ঠিক যেভাবে লিখেছিলাম থিওরিতে সেটাই লিখবো, দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইকুয়াল টু বি, হয়তো এক্স ইকুয়াল টু বি, যেখানে হয় এ বলতে কি,
সহগ নির্ণয় কত হচ্ছে 1 1 2 1 1 2 2 0 minus 3 1 3 0 x বলতে কি এক্স ওয়াই জেড, বি বলতে কি 7 11 1, প্রত্যেকটা আমার বেরিয়ে চলে এলো। তাহলে দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন যে এক্স ইকুয়াল টু বি, যেখানে এ বলতে সহগ ম্যাট্রিক্স 1 1 2 2 0 minus 3 1 3 0 1 3 0, অর্থাৎ এক্স ওয়াই জেড যে সহগ ছিল। এক্স বলতে কি 3 চলো এক্স ওয়াই জেড, বি বলতে কি রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট 7 11 1। এটা গেল ফার্স্ট কেস 1, অর্থাৎ পার্ট 1 বা কেস 1 যাই বলতো, এটা হলো কেস 1, এটা হলো প্রথম পার্টটা। এবারে কেস 2তে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এর মানটা দেখে নিই, নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। নট ইকুয়াল টু 0 না হলে তো কোনো কাজ নেই। এবারে চেক করে নেবো ডিটারমিনেন্ট অফ এর মানটা। নাও ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 to 1, অর্থাৎ যে ম্যাট্রিক্স দিয়ে তার ডিটারমিনেন্ট 1 to 1 1 0 3 2 minus 3 0 2 minus 3 0। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করবে, যে কোনো একটা রো বা কলাম বা এক্সপানশন করবে, যেমন বিস্তৃতি করে, সে বিস্তৃতি করে দেখবে যে মানটা আসছে সেটা হচ্ছে 18 আসবে, এরকম একটা মান আসবে। করে দেখে নেবে, করে দেখালাম না, কত করে দেখাবো সেটা করে দেখে নেবে। এর মানটা আসছে 18, যে লিখবে নট ইকুয়াল টু 0, 18 ডেফিনেটলি এটা নট ইকুয়াল টু 0 হবে। ডিটারমিনেন্টের মানটা আমার আসবে 18, সেটা নট ইকুয়াল টু 0। এবারে কি কাজ? এবারে কাজ হচ্ছে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে পাই আমরা কি এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইনটু বি। বাই ম্যাট্রিক্স মেথড বলে লিখবো, বাই ম্যাট্রিক্স মেথড ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কি এ ইনভার্স ইনটু বি। ম্যাট্রিক্স মেথডের সাহায্যে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইনটু বি, এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু বি, এ ইনভার্সের ফর্মুলা। তাহলে এখন কি বার করতে হবে? কোনটা আমাদের অপরিচিত? বি আমাদের জানা আছে 7 11 1 জানা আছে, ডিটারমিনেন্ট অফ এ সেটাও জানা আছে 18। তাহলে সব কিছুর মান জানা আছে, জানা নেই কি অ্যাডজয়েন্ট অফ এর মানটা আমার জানা নেই, বার করতে হবে, জানা নেই মানে বার করতে হবে। এক্স বলতে কি এক্স ওয়াই জেড সেটাও জানা আছে, ডিটারমিনেন্ট অফ এ 18 নির্ণয় করা আছে, বি ম্যাট্রিক্স কি 7 11 1 সেটাও বার করা আছে, বার করা নেই কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে ফার্স্ট কাজ এবার এটা গেল কেস 2। এবার কেস 3তে কী করবো? অ্যাডজয়েন্ট অফ এ আমি নির্ণয় করবো, কারণ অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় না করতে পারলে আমি এইখানে যতক্ষণ না বসাতে পারবো এক্স এর মানে বার করতে পারবো না। তাহলে এবার কাজ হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা। এবার দেখো আমি অ্যাডজয়েন্ট অফ নির্ণয় করে এইখানে আমি মানটা জাস্ট বসাবো, এক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এই জায়গায় মানটা বসিয়ে। তাহলে এখন ফার্স্ট কাজ অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা। দেখো আমি অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করছি। তাহলে না অ্যাডজয়েন্ট অফ এ বলতে এই ম্যাট্রিক্সটা 1 to 1 1 0 3 2 minus 3 0। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বলেছিলাম একটা বড় ম্যাট্রিক্স চিহ্ন দিতে, যেভাবে নির্ণয় করে অ্যাডজয়েন্ট অফ এ বড় ম্যাট্রিক্সের চিহ্ন দেওয়ার পরে মাথায় টি লিখে দেওয়া, মাথায় টি লিখে দিয়েছি। এইবারে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো লিখবো, অর্থাৎ 1 1 বড় কলম বাদ দিয়ে 0 3 minus 3টা, সেই কোফ্যাক্টরগুলো আমি একে লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো একেবারে অ্যাডজয়েন্ট অফ এর মান সরাসরি নির্ণয় করে দিলাম। অ্যাডজয়েন্ট অফ এ প্রত্যেকটা এলিমেন্টের এখানে 1 2 1 1 0 3 2 minus 3 প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো লিখে দিলাম, ডিটারমিনেন্টের মধ্যে মাথায় টি লিখে দিয়েছি। দিয়ে কোফ্যাক্টরগুলো মান নির্ণয় করে ট্রান্সপোজ করে দিলাম। ট্রান্সপোজগুলো যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে 9 minus 3 6, ক্যালকুলেশন করে দেখবে ট্রান্সপোজ করার পরে, অর্থাৎ এই যে রো বরাবর যে এলিমেন্টগুলো আছে সেটা কিন্তু এখানে কালাম বরাবর হয়ে গেছে। এখানে এই সেকেন্ড রো বরাবর যেখানে, এখানে সেকেন্ড কালাম বরাবর চলে আসছে। এখানে থার্ড রো বরাবর যে এলিমেন্টগুলো আছে থার্ড কালাম বরাবর চলে আসছে। এবার ট্রান্সপোজ করে এখানে লিখে দিলাম ক্যালকুলেশন করে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এর মান নির্ণয়, কারণ অ্যাডজয়েন্ট অফ এ যতক্ষণ না নির্ণয় করতে পারবে ততক্ষণ তো আমি এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইনটু বি সেই ইনভার্স আমি বসাতে পারছি না। এইবারে এই অ্যাডজয়েন্ট অফ এ এই যে মানটা, এই মানটা আমি এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইনটু বি এ পুট করছি, দেখে নাও। তাহলে আমরা কি জানি এক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু বি, কারণ এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইনটু বি একটু আগে দেখে রাখলাম। তো অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড ডিটারমিনেন্ট এ ইনটু বি। এবার এক্স বলতে কি এক্স ওয়াই জেড লেখা আছে, এক্স বলতে এক্স ওয়াই জেড, বি বলতে কি সেটা জানা আছে, ডিটারমিনেন্টের মান 18 সেটা আমরা আগে জেনে রেখেছি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু বি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 18, তাহলে 1/18 ইনটু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ
অ্যাডজয়েন্ট অফ এ বলতে এই মানটা, আর বি বলতে কত 7 11 1 ইন্টু 7 11 1 এটা। তাহলে x equal to xy z equal to 1/18 into 9 minus 3 6 6 minus 2 minus 2 minus 3 7 minus 2 আর b বলতে 7 11 1। ঠিক আছে, এই যে জিনিসটা এলো, এই জিনিসটা এবার ক্যালকুলেশন করতে হবে, ম্যাট্রিক্সের গুণ করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার xy z এর মানটা। এবার দেখো গুণটা আমি করে দেখাচ্ছি। এই রো এর সঙ্গে এই কলাম, তোমার ম্যাট্রিক্সের গুণ জানো, ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করতে হয়, আবার এই রোটা এই কলামটা, এই রোটা এই কলামটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমার কথা হবে 1 অর্ডারের একটা ম্যাট্রিক্স, 3/1 অর্ডারের একটা, অর্থাৎ একটা কলাম ম্যাট্রিক্স হয়ে যাবে। তো এটা সমান 63 63 বিযুক্ত 33 যুক্ত 6, এই যে 7 63 33 6, এটা হয়ে গেল। এবার 6 7 42 মাইনাস 22 মাইনাস 2, সেকেন্ড রো এই কলাম, তারপর এটা মাইনাস 21 77 মাইনাস 2 হয়ে গেল সমান। তাহলে xy z এর মান 1/18 ইন্টু 63 মাইনাস 33 প্লাস 6 42 মাইনাস 22 মাইনাস 2 মাইনাস 21 প্লাস 77 মাইনাস 2, এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা কত সেটা আমি লিখে দিচ্ছি। আর সেটা সমান 1/18 ইন্টু দিস ইজ ইকুয়াল টু 1/18 ইন্টু, এটা ক্যালকুলেশন করলে প্রথমটা দাঁড়াচ্ছে 36, তারপরটা দাঁড়াবে তোমার 18, তারপরটা দাঁড়াবে 54, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 54, তাহলে 1/18 ইন্টু এটা। এবার এই 18টা 1/18 স্কেলারটা ভিতরে ঢুকিয়ে দাও, ভিতরে ঢুকিয়ে দিলে প্রথমটা কত হবে 18 2 1 3, তাহলে xy z এর মান কত বললো 2 1 3। তাহলে এখান থেকে যেটা দাঁড়ালো দিস ইমপ্লাইং xy z এর মান তাহলে xy z এর যে রেজাল্ট এলো সেটা হচ্ছে আমার 213, দিস ইমপ্লাইং xy z। তাহলে xy z এর মান কত, xy z সমান 213। এবারে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে তাদের অনুরূপ পদগুলি করা, দিস ইমপ্লাইং x equal to 2, তাহলে সেখান থেকে লেখা যায় x equal to 2। তাহলে এখান থেকে বলে x equal to 2, y equal to 1, z equal to 3, তাহলে xy z এর মান নির্ণয় করো, এটাই সলিউশন। এবার এই সলিউশনটা ঠিক হয়েছে কিনা ইকুয়েশনে বসাবো, যদি স্যাটিসফাই করে তাহলে যার অঙ্ক ঠিক হয়েছে। তাহলে এটা গেল আমার ম্যাট্রিক্স মেথড। তাহলে তোমার দেখি বুঝতে পারছো যে ক্র্যামারসটা যত সহজ ছিল, শুধুমাত্র ডেল্টা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বার করে x equal ডেল্টা 1 বাই ডেল্টা, এই যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় বসিয়ে দেয়। কিন্তু এখানেও সহজ, খুবই সহজ, কিন্তু জটিলতাটা ওই জায়গায় ওই অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে গিয়ে। অ্যাডজয়েন্ট অফ এ যদি খুব সহজে নির্ণয় করে ফেলতে পারো তাহলে কিন্তু এই প্রসেসটাও কিন্তু যথেষ্ট ভালো। এবং মনে রাখবে এইখানে যে দুটো ম্যাট্রিক্সের গুণ, এই গুণ করলে শুধুমাত্র একটা কলাম ম্যাট্রিক্স হয়, কারণ এটা হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 3/1 অর্ডারের ম্যাট্রিক্স। কেন এটা এরকম একটা 3/1 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, কারণ দেখো প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এটা ছিল। এর সঙ্গে যেটা গুণ করছিস, গুণফল যে ম্যাট্রিক্সটা গুণ করছি ডান দিকে যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে কত 3/1 3/1। তাহলে যদি আমার এই দুটি ইকুয়াল হয়ে যায়, এইটা এবং এটা যদি ইকুয়াল হয়ে যায় তবে আমার গুণফল সংজ্ঞাত হবে, এইটা এবং এটা যদি ইকুয়াল হয়ে যায় তবে গুণফল ইকুয়াল হয়েছে, এটাও 3 এটা আমরা গুণ করা যাবে, গুণফল সংজ্ঞাত। এবং গুণফল ম্যাট্রিক্স অর্ডার কত 3/1, ডেফিনেটলি 3/1 তিনটে একটা কলম, এই যে ম্যাট্রিক্সটা 3/1, এটা 3/1 অর্ডারের ম্যাট্রিক্স, তিনটেরও একটা কলম। ঠিক আছে, তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে 3/3 অর্ডারের, তারপরটা হচ্ছে 3/1 অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/1 অর্ডারের ম্যাট্রিক্স। এখন এইটা যদি সমান হয়ে যায় তাহলে গুণফলটা সংজ্ঞাত হয়ে যায়, গুণফল অলরেডি সংজ্ঞাত হয়েছে, গুণ করা গেছে। এবং গুণফল যে ম্যাট্রিক্সটা হবে, গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা কত অর্ডার 3/1 অর্ডারের হয়। অবশ্যই গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা 3/1, তিনটে রো, একটা রো, দুটো রো, তিনটে রো, কিন্তু কলাম কটা একটাই, বুঝলো, একটা দুটো তিনটে রো একটা কলাম, অর্থাৎ একটা কলাম ম্যাট্রিক্স হবে 3/1 অর্ডার। তো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কার মান xy এর মান। গুণ করতে গিয়ে কেমন, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ ফার্স্ট রোয়ের সঙ্গে এই কলামটা গুণ, এটা হয়ে গেল। সেকেন্ড রোয়ের সঙ্গে এই কলামটা গুণ, এটা হয়ে গেল। থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলামের গুণ, এটা হয়ে গেল। প্রত্যেকটা যোগ বিয়োগ করে যে মানটা সেটা 36 18 54, 1/18 যেমন বাইরে আছে হয়েছে। এবার 18টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, স্কেলারটাকে ভিতরে ঢুকিয়ে দিলে সব এলিমেন্টই চলে যায়, ঢুকিয়ে দিলাম, অলরেডি এই জিনিসটা চলে এলো। xy z, x বলতে xy z সেটা আগিয়ে আছে, xy z সমান 213। এবার দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে তাদের অনুরূপ পদগুলো সমান, তার মানে x equal 2 হয়ে যাবে, y equal to 1 হয়ে যাবে, যেটি xy z এর মান বেরিয়ে গেল। এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার, সলিউশন বেরিয়ে গেল। ওকে, তাহলে এইভাবে তোমাকে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে প্রত্যেকটা অঙ্কের সলিউশন বার করতে হবে। ক্লিয়ার?